বছরের শুরুতেই বলেছিলাম যে 2026টা ঘটনাবহুল হতে চলেছে। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভীষণ রকম গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বছরটা। দেখুন, অনুমান যে অমূলক ছিল না তা কিন্তু বোঝাই যাচ্ছে। 3রা জানুয়ারি কিভাবে এক প্রকার দাদাগিরি দেখিয়ে ভেনেজুয়েলা সরকারকে উৎখাত করেছে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প, তা আপনারা দেখেছেন। আর শুধু ভেনেজুয়েলা নয়, তার আগে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল সহ সব ক্ষেত্রেই ডিপ স্টেটের অভিযোগ উঠেছে সেই আমেরিকার বিরুদ্ধে। বাংলাদেশকে উত্তপ্ত করে হাসিনার সরকারকে উৎখাত করে যে অশান্তির বাতাবরণ বাংলাদেশ জুড়ে তৈরি করা হয়েছে, তার জন্য কি ওই আমেরিকাই দায়ী? কখনো রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতীয় পণ্যে 50% শুল্ক বসানো হয়েছে, আবার কখনো ভিসার অর্থ বৃদ্ধি করা হয়েছে, কখনো পাকিস্তানকে আশকারা দেওয়া হয়েছে, আবার বাংলাদেশ জুড়ে তোলা হয়েছে কখনো ভারত বিরোধী জিগির। আসলে এসব কিছুর টার্গেট যে ভারত, এটা বুঝতে কারো অসুবিধে হয় না, কিন্তু বিদেশি শক্তির কাছে মেরুদণ্ড বিক্রি করে বাংলাদেশের মতন দেশ অকারণেই নেমেছে ভারত বিরোধিতায়। আর এবার সেই ভারত বিরোধিতার ফল বুঝতে পারছে বাংলাদেশ। একদিকে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত জুড়ে উঠছে বাংলাদেশকে বয়কট করার জোরালো দাবি, আর অন্যদিকে এবার বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলো আইপিএল থেকে। কিং খানের কেকেআরকে কড়া নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারত বাংলাদেশ বর্তমান টানাপোড়েনের প্রভাব কি তবে এবার সরাসরি পড়তে চলেছে ওই খেলার দুনিয়াতেও? বাংলাদেশ কিভাবে দেখছে গোটা বিষয়টি? তার মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে বাংলাদেশের ওই তথাকথিত ছাত্র নেতাদের মুখোশ, বেরিয়ে পড়ছে আসল সত্যটা। কাছাকাছি আসছে ভারত বিরোধী দুই দেশ বাংলাদেশ এবং পাকিস্তান। সীমান্তে অস্থিরতা তৈরির নেপথ্যে আইএসআই এর কোন নতুন ষড়যন্ত্র? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বদলের বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর কারণে বাংলাদেশি নাগরিকদের ভিসা ইস্যু করা বন্ধ রয়েছে। বাংলাদেশি নাগরিকদের ভারতে যাতায়াত কমতে শুরু করেছে। আর নতুন বছরের শুরুতেই ভারত বাংলাদেশ সম্পর্কের প্রভাব পড়তে শুরু করেছে এবার পশ্চিমবঙ্গেও। বাংলাদেশের লাগাতার হিন্দু নির্যাতনের বিরুদ্ধে জারি হয়েছে এবার প্রতিবাদ আন্দোলন। তাছাড়া ভারত বিরোধিতার পাল্টা বয়কট বাংলাদেশ শুরু হয়েছে এবার এপার বাংলার মাটিতেও। বয়কট বাংলাদেশ এই পোস্টার দেখা যাচ্ছে শিলিগুড়ির বিভিন্ন এলাকায়। এছাড়াও একাধিক হোটেল, গাড়ি, টোটো, অটোতে দেখা যাচ্ছে এই একই ধরনের পোস্টার। আর এর দিন কয়েক আগে থেকেই দেখা যাচ্ছিল যে শিলিগুড়ির একাধিক হোটেলে বাংলাদেশিদের জন্য প্রবেশ নিষেধ করার পোস্টার। হোটেল ছাড়াও বাংলাদেশি যাত্রী তুলতে নারাজ সেখানকার গাড়ি এবং টোটো চালকরা। বাংলাদেশে দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে শিলিগুড়িতে বয়কট বাংলাদেশ স্লোগান উঠেছে। শিলিগুড়ির মতন পর্যটক বান্ধব শহরে এই প্রতিবাদ কি বাংলাদেশের নজরে আসছে? তারা কি বুঝতে পারছে বদলের বাংলাদেশে তীব্র ভারত বিদ্বেষ আর মৌলবাদকে সমর্থন করার ফল কি? অনেকেই ভাবছেন কাহা তো কার চুপ করে থাকা যায়, ফলে যা হবার তাই হয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্কের প্রভাব এবার পড়তে শুরু করেছে খেলার মাঠেও। দেখুন, সত্যি বলতে অনেকেই মনে করেন কূটনীতি কূটনীতির জায়গায়, খেলা খেলার জায়গায়। তারপরেও আবার অনেকের মত সব কিছুরই একটা সীমা থাকা উচিত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এই খেলা থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে 9 কোটিরও বেশি টাকায় কিনেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। এবারের নিলামে মুস্তাফিজুরই ছিল একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি ওই আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন। কারণ আগেই বললাম যে এই মুস্তাফিজুর একজন অত্যন্ত ভালো প্রতিভাবান খেলোয়াড়। বাংলাদেশের বাঁহাতি জোরে বোলার, ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করতে পারেন। 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তার আইপিএলের অভিষেক হয়। এরপর 2018-তে মুম্বাই ইন্ডিয়ান্স, 2021 সালে রাজস্থান রয়্যালস, 2022-23-এ দিল্লি ক্যাপিটালস এবং 2024 সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর। চেন্নাই প্লে অফে উঠতে না পারায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। যদিও পরে অস্ট্রেলিয়ান ব্যাটার জেক ফ্রেজার ম্যাকগার্কের চোটের বদলি হিসেবে তিনি আবার দিল্লি ক্যাপিটালসে ফিরে আসেন।
এটা নিশ্চিত যে আইপিএলে মুস্তাফিজুর রহমানের অভিজ্ঞতা যথেষ্টই সমৃদ্ধ। 60টি ম্যাচে তিনি 65টি উইকেট নিয়েছেন, যেখানে তার ইকোনমি রেট 8.13। কিন্তু বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হিংসার ঘটনা। নিলামের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ক্ষোভ, কেকেআরকেও বয়কট করার দাবি ওঠে। বিজেপি, শিবসেনার মতন রাজনৈতিক দলগুলো সরাসরি সুর চড়ায় বিসিসিআই এবং কেকেআর কর্তৃপক্ষের বিরুদ্ধে। বেঈমান, দেশদ্রোহী তকমা জুটেছে কিং খানের কপালেও। আসলে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে লাগাতার হিংসার খবর প্রকাশ্যে আসায় মুস্তাফিজুরের ভারতে খেলা নিয়ে সংশয় তৈরি হয়। এটা সত্য যে বাংলাদেশে মৌলবাদের আগ্রাসনের ফলে ধর্মের নামে হানাহানি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে দীপু দাসকে। বজেন্দ্র বিশ্বাস নামের এক নিরাপত্তা রক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। আবার অমৃত মণ্ডল নামের এক যুবককেও পিটিয়ে হত্যা করা হয়েছে। আবার খোকন চন্দ্র দাস নামে এক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে পেট্রোল ঢেলে গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে শনিবারই তার মৃত্যু হয়। স্বাভাবিকভাবেই বাংলাদেশে এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছে সেখানকার সংখ্যালঘুরা। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে সামিল গোটা ভারত, যার আঁচ পড়েছে এবার সমাজের সর্বস্তরে, এমনকি ক্রিকেট প্রেমীদের মধ্যেও। প্রশ্ন ওঠে, সংখ্যালঘু হত্যার বিন্দুমাত্র প্রতিবাদ করতে দেখা যায়নি মুস্তাফিজুর সহ বাংলাদেশের কোনো খেলোয়াড়কে। তাহলে কেন তাকে ভারতে খেলতে দেওয়া হবে? এরই মধ্যে শনিবার বিসিসিআই থেকে ওই কলকাতা নাইট রাইডার্সকে জানিয়ে দেওয়া হয়েছে যে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে, বদলে অন্য কোনো প্লেয়ারকে চাইলে তারা নিতে পারে। মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশের কথা জানিয়েছেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শইকিয়া। হয়তো এটাই হবার ছিল। ঠিক যেমন 2008 সালের 26শে নভেম্বর মুম্বাইয়ে জঙ্গি হামলায় শুধু ভারতের নিরাপত্তা ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করেনি, বরং ভারত পাকিস্তান সম্পর্কের একাধিক অদৃশ্য সেতুগুলোকেও ভেঙে দিয়েছিল। কূটনীতি, বাণিজ্য, সাংস্কৃতিক আদান প্রদান ছাড়াও সবচেয়ে বেশি ধাক্কা লেগেছিল যে ক্ষেত্রে, তা হলো এই ক্রিকেট। 2009 সাল থেকেই বিসিসিআই পাকিস্তানের ক্রিকেটারদের জন্য আইপিএলের দরজা পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। ভারতের সাফ বার্তা, যে দেশের মাটি থেকে সন্ত্রাসবাদ বারবার ভারতকে টার্গেট করে, তাদের সঙ্গে স্বাভাবিক খেলার সম্পর্ক রাখা সম্ভব নয়। এরপর 1 দশকেরও বেশি সময় ধরে ভারত পাক দ্বিপাক্ষিক সিরিজ কার্যত বন্ধ। শুধু আইসিসি টুর্নামেন্টেই মুখোমুখি হয় দুটি দল, তাও কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে। গত বছর পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার প্রত্যাঘাত অপারেশন সিঁদুরের পর একেবারে তলানিতে ঠেকে যায় সম্পর্ক। এই প্রেক্ষাপটে ভারত পাক ক্রিকেট সম্পর্ক নিয়েও নরম হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বরং আইসিসি ইভেন্টে একই গ্রুপে পড়লেও ম্যাচ বয়কটের দাবি ফের শোনা যায় দেশ জুড়ে। ভারতের সাফ বার্তা, খেলার মাঠে হাত মেলানোর আগে সীমান্তে রক্তপাত বন্ধ হওয়া জরুরি। বিসিসিআইও বুঝিয়ে দিয়েছে তারা কেবলমাত্র একটি ক্রীড়া সংস্থা নয়, বরং জাতীয় অবস্থানের প্রতিফলন। ভারত পাক ক্রিকেট সম্পর্ক আজ শুধুমাত্র মাঠের বিষয় নয়, এটি নিরাপত্তা, কূটনীতি এবং জাতীয় স্বার্থের বিষয়ও বটে। যতদিন পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ না নেবে, ততদিন এই বরফ গলার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রেও কি এই একই অবস্থান নিল এবার বিসিসিআই? মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশের প্রেক্ষিতেই এই প্রশ্নই এখন উঠছে। যদিও বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত সাময়িক না দীর্ঘমেয়াদী, তা অবশ্য এখনই বলা সম্ভব নয়। তবে দীর্ঘমেয়াদী হলেও তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না। কিন্তু বদলের বাংলাদেশ কি বুঝছে যে নিজের পায়ে নিজেরাই তারা কুড়োল মেরেছে এবং মারছে? বাংলাদেশের ছাত্র নেতা থেকে আম জনতা, প্রাক্তন সেনাকর্তা থেকে বর্তমান প্রশাসনিক কর্তা, সবাই দায়িত্ব নিয়ে বাংলাদেশে ভারত বিদ্বেষের বীজ বপন করেছিলেন। এবার আবার ভারতের ক্রিকেট লিগ আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে যা হয়েছে তাকে নক্কারজনক দাবি করেছেন বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সৈয়ার ফারুকি। ক্রিকেটের পর ফুটবল নিয়েও কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছেন তিনি।
ক্রিকেটের পাশাপাশি ভারতে তাদের ফুটবল টিম কতটা নিরাপদ তাও দেখার কথা বলেছেন ফারুকী। আবার বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা শনিবার সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন তিনি বিসিবিকে নির্দেশ দেবেন ভারতে দল না পাঠাতে। আবার বাংলাদেশের ইউনূস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও যখন ভারতে খেলতে পারেন না তখন বাংলাদেশের গোটা ক্রিকেট টিম টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়াটা নিরাপদ বলে মনে করতে পারে না। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতেও অনুরোধ জানিয়েছেন ওই আসিফ নজরুল। শেষমেশ অবশ্য ওই ইউনূস সরকারের চাপে ভেন্যু বদলের দাবি জানাতে বাধ্য হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর আবেদন করেছে বিসিবি। তবে এর ফলে যে খুব একটা লাভ হবে এমনটা কিন্তু মনে হচ্ছে না। কেন? কারণ দেখুন, প্রথমত বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব ভালো করেই জানে যে বিসিসিআই এর মতন শক্তিশালী সংস্থার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করার ক্ষমতা তাদের নেই। আর দ্বিতীয়ত 1 মাসের মধ্যে বিশ্বকাপের ভেন্যু বদল আদৌ সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন থাকছে। আর তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আইসিসির চেয়ারম্যান ভারতের জয় শাহ। একই সঙ্গে তার আরও একটি পরিচয় হলো তিনি আবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। ফলে বাংলাদেশ যদি আইসিসির দ্বারস্থ হয় তাতে কতটা লাভ হবে তা নিয়েও কিন্তু প্রশ্ন থেকেই যায়। আবার টি-20 বিশ্বকাপে বাংলাদেশ না খেলতে চাইলে তাদের বাদ দিয়েও বিশ্বকাপ করার পরিকল্পনা করা যেতে পারে। তার কারণ খুব একটা প্রভাবশালী যেই বাংলাদেশ ক্রিকেট দল নয় সেটা আমরা সবাই জানি। স্বাভাবিকভাবেই পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে এই মুহূর্তে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ উদ্বেগজনক হয়ে উঠছে। একদিকে বাংলাদেশের এই হাল, অন্যদিকে বেহাল অর্থনীতি। আর এই সবের মাঝে ফায়দা উঠিয়ে নিচ্ছে নিজেদের বিপ্লবী দাবি করা বহু ছাত্র নেতা। জানেন কি, 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের একাধিক ছাত্র নেতার সম্পত্তির পরিমাণ হু হু করে বাড়তে শুরু করেছে। কিভাবে এত তাড়াতাড়ি তারা লাখপতি কোটিপতি হয়ে উঠছেন? ধনী হয়ে ওঠার গোপন ফান্ডাটা কি? জানিয়ে ইতিমধ্যেই বাংলাদেশেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এই সব কিছুর পেছনে কি রয়েছে তবে ওই পাকিস্তানি মদত? ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের ছক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে বাংলাদেশের দুর্বল অর্থনীতি এবং আর্থিক খাতের মূলধনের ঘাটতির কারণে বহু আর্থিক চ্যালেঞ্জ রয়েছে। মজুরি বৃদ্ধির হার কম হওয়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমেছে। একের পর এক কারখানা বন্ধ হওয়ায় কাজ হারিয়েছে বহু মানুষ। যখন বাংলাদেশের আমজনতার জীবন জীবিকা নির্বাহ করতে নাভিশ্বাস উঠছে তখন উল্টো দিকে ফুলে ফেপে উঠছে ওই বাংলাদেশের আধুনিক বিপ্লবী ছাত্র নেতারা। চমকে উঠবেন, একেবারে চমকে উঠবেন বাংলাদেশের তথাকথিত ওই ছাত্র নেতাদের সম্পত্তির পরিমাণ জানলে। বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে উঠে আসা দল ওই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এই নাহিদ ইসলাম নাকি পরামর্শদাতা হিসেবে কাজ করে 1 বছরে 16 লক্ষ টাকা উপার্জন করেছেন। স্নাতক পাশ এই নাহিদের মোট সম্পত্তি এই মুহূর্তে 32 লক্ষ টাকা। নাহিদের কাছে নগদ রয়েছে 19,50,000 টাকা। ব্যাংকে জমা আছে 3,85,363 টাকা। এছাড়াও তার 7,75,000 টাকার গয়না, 1 লক্ষ টাকার ইলেকট্রনিক পণ্য এবং 1,70,000 টাকার আসবাবপত্র রয়েছে। ভাবুন একবার, এখানেই শেষ নয়। এদিকে আবার ওই নাহিদের স্ত্রীর সম্পত্তির পরিমাণ 15 লক্ষ টাকা। আছে নগদ 2 লক্ষ টাকা এবং 10 লক্ষ টাকার গয়না। দাঁড়ান, এখানেই শেষ হয়নি। নাহিদের দলের আরেকজন মেম্বার, মানে যিনি ওই ভারতের 7 সিস্টারকে আলাদা করার কথা বলছিলেন, হাসনাত আবদুল্লাহ, এই হাসনাত আবদুল্লাহ তার নিজের হলফনামায় জানিয়েছেন
স্থাবর এবং অস্থাবর মিলিয়ে তার নাকি রয়েছে 50 লক্ষ টাকার সম্পত্তি, যার মধ্যে রয়েছে 26 লক্ষ টাকার সোনা। 2025-2026 অর্থ বছরে তার বার্ষিক আয় নাকি ছিল 12,53,539 টাকা। অথচ জানেন কি, এই হাসনাত আবদুল্লাহ এক সময় দাবি করেছিল যে হাসিনার জামানায় সে নাকি 1000 টাকার অভাবে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই হাসনাতের হাবভাব চলাফেরা হাসিনার জামানার শেষ সময় থেকে অদ্ভুতভাবেই বদলে গিয়েছিল। বর্তমানে হাসনাত যে গাড়িটি চড়ে, সেই টয়োটা প্রাডো গাড়ির দাম কত জানেন? বাংলাদেশি মূল্যে তা প্রায় 1,80,00,000 টাকা। বাংলাদেশে গণ অভ্যুত্থান কতটা হয়েছে তা বলা মুশকিল হলেও এটা নিশ্চিত যে ওই ছাত্র নেতাদের অর্থের অভ্যুত্থান ভালোই হয়েছে। আমজনতার ভারেমা ভবানী হোক কিংবা দেশের, নিজের পকেট এক অচেনা মন্ত্র বলে ভরে গেছে ওই ছাত্র নেতাদের। তবে এই নিয়ে অবশ্য বাংলাদেশের আমজনতার মাথা ব্যথা নেই, তাই তারা প্রশ্নও তোলেন না। নাকি আমজনতার মাথা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই লাগাতার হিংসা অরাজকতা সৃষ্টি করা হচ্ছে? না হলে বাংলাদেশের শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের সামনে একেবারে থানায় বসে তথাকথিত ওই ছাত্র নেতা মাহদি হাসান কিভাবে বলতে পারেন, আমরা বানিয়াচং থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরাই জ্বালিয়ে দিয়েছিলাম? আর এই স্বীকারোক্তির পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না কেন? এই ছাত্র নেতাদের উত্থানের পেছনেও কি রয়েছে ওই পাকিস্তানি মদত? কারণ দেখুন, এমনিতেই হাসিনা জামানার পর থেকে ঘনিষ্ঠ হয়েছে ওই বাংলাদেশ এবং পাকিস্তান। পাকিস্তানের মৌলবাদীর বীজ প্রথিত হয়েছে একেবারে বাংলাদেশের অভ্যন্তরে, বপন করা হয়েছে ভারত বিদ্বেষের বীজও। এর মধ্যেই বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান এয়ারওয়েজকে আপাতত পরীক্ষামূলকভাবে ঢাকা থেকে করাচি পর্যন্ত সরাসরি বিমান চলাচলের অনুমতি দিয়েছে ইসলামাবাদ। তাছাড়া আপনাদের আগের একটি এপিসোডেই বলেছিলাম যে পাক জঙ্গিরা বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতকে টার্গেট করতে চাইছে। এই আবহে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে গত 29 নভেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে 10টি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আবার নতুন বছরের শুরুর দিনই জম্মু কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে পাকড়াও করা হয়েছে বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা 19 বছর বয়সী শরীফুল ইসলাম ভূঁইয়াকে। প্রশ্ন উঠছে, কোন উদ্দেশ্যে এবং কিভাবে অত্যন্ত সংবেদনশীল সীমান্ত এলাকায় পৌঁছে গেল ওই বাংলাদেশি যুবক? পাকিস্তানে যাবার ছক নয় তো? আবার বছরের প্রথম দিনে জম্মু কাশ্মীর সীমান্ত এলাকা থেকে জঙ্গি সন্দেহে গোলাম নবী মীর এবং সাবনুম নাজির নামে দুজনকে গ্রেপ্তার করেছে জম্মু কাশ্মীর পুলিশ। তাদের কাছ থেকেও নগদ 8,40,000 টাকা সহ বাজেয়াপ্ত করা হয়েছে চাইনিজ পিস্তল, ম্যাগজিন, গ্রেনেড। তাহলে কি ভারতের অভ্যন্তরে ফের জঙ্গি হানার ছক চলছে? কারণ ওই একই দিনে হিমাচল প্রদেশের সোলান জেলার নালাগড় থানার কাছে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যে পাওয়া যাচ্ছে পাক গুপ্তচর ISI এর মদতের সম্ভাবনা। পাঞ্জাব পুলিশ মনে করছে হিমাচলে অস্থিরতা সৃষ্টি করা পাকিস্তানের কৌশলের অংশ, আর সমগ্র ভারতকে অস্থির করতে এখন বাংলাদেশকেও ব্যবহার করছে এই পাকিস্তান। একদিকে পাক প্রশাসনের মদতপুষ্ট ওই জঙ্গিরা ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলছে অপারেশন সিঁদুরের বদলা নেবে। আবার অন্যদিকে অপারেশন সিঁদুরের পর যুদ্ধবিরতির পরপরই পাক সেনা মুখপাত্র জানিয়েছিলেন পরবর্তী যুদ্ধে তারা ভারতের পূর্ব প্রান্ত দিয়ে হামলা করবে। তাহলে কি সেই লক্ষ্যেই এগোচ্ছে এবার পাকিস্তান? কারণ জানা যাচ্ছে নতুন বছরের শুরুতেই সস্ত্রীক পাকিস্তান সফরে বাংলাদেশের বায়ুসেনার প্রধান হাসান মাহমুদ খান। 4 তারিখ থেকে 9 জানুয়ারি এই সফরে বাংলাদেশের বায়ুসেনার 6 সদস্যের দলকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের এয়ার চিফ মার্শাল। কিছুদিন আগেই বাংলাদেশের সফরে এসে গিয়েছেন ওই পাকিস্তানি সেনাকর্তারা। বারে বারে পাক ভূমে ছুটে যাচ্ছেন বাংলাদেশের তাবর তাবর নেতা থেকে শুরু করে সেনাকর্তারা। তাহলে কি অঙ্কটা 2 2 4 করার প্রচেষ্টা?
তবে যতই পাকিস্তান বাংলাদেশকে উস্কে ভারতকে বিপদে ফেলার চেষ্টা করুক না কেন, ভারত যে বসে নেই তা পরিষ্কার। আরে এর আগেও এমন চেষ্টা হয়েছে, আর সেবারও ওই পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। 1971 সালে একবার ভারতের আকাশ ব্যবহার করে বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতের ওপর হামলার চক্রান্ত করেছিল ওই পাকিস্তান। সে সময় কোনো সেনা অভিযান ছাড়াই পাকিস্তানের চক্রান্তকে আটকে দিয়েছিল ভারত। 30শে জানুয়ারি 1971-এ গঙ্গা নামে একটি ভারতীয় এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফকার F-27 হাইজ্যাক করে লাহোরে নামিয়েছিল দুই কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী। এরপর লাহোর বিমানবন্দরেই বিমানটি পুড়িয়ে দেওয়া হয়, যাকে কেন্দ্র করে পাকিস্তানি বিমানের ওই ওভারফ্লাইট নিষিদ্ধ করে দিয়েছিল ভারত। ভেস্তে গিয়েছিল পাকিস্তানের চক্রান্ত। এই ঘটনা নিয়ে IV-71 নামে একটি হিন্দি সিনেমাও তৈরি হয়েছে। আর এরপর সেই 71-এর যুদ্ধে ভারতের কাছে পাকিস্তান শুধু আত্মসমর্পণ করেছিল তা নয়, ভারতকে ভাঙতে এসে পাকিস্তানি ভেঙে দুটুকরো হয়ে গিয়েছিল। এই মুহূর্তে পাকিস্তান নিজেও যে খুব একটা ভালো অবস্থায় আছে তা কিন্তু নয়। বিপদ তার মাথার ওপর নাচছে, কারণ মধ্যপ্রাচ্যের সংঘাতের আঁচ এবার লাগতে শুরু করেছে ওই পাকিস্তানের গায়ে। তার মধ্যে রিপোর্ট বলছে ইয়েমেনে সার্দার্ন ট্রানজিশন কাউন্সিলের ওপর হামলা চালিয়েছে সৌদি আরব। এদিকে আবার সংযুক্ত আরব আমিরাতের মদতপুষ্ট এই সার্দার্ন ট্রানজিশন কাউন্সিল, ফলে সৌদি এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এক প্রকার ছায়াযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সৌদির সঙ্গে সামরিক চুক্তির জেরে পাকিস্তান তাদের দেশে সেনা পাঠিয়েছে। অন্যদিকে সম্প্রতি আবার সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের ফৌজি ফাউন্ডেশনের শেয়ারের বদলে টাকা দেবার প্রতিশ্রুতি দিয়েছে ওই ইসলামাবাদকে। ফলে সৌদির হয়ে পাক সেনারা সার্দার্ন ট্রানজিশন কাউন্সিলের সঙ্গে সংঘাতে নামলে বেজায় চড়তে পারে আবার ওই সংযুক্ত আরব আমিরাত। মুনিরের পকেট তো ফুটো হওয়ার সম্ভাবনা থাকছেই, অন্যদিকে আবার সৌদিকেও চুক্তির কারণে না করতে পারবে না। ফলে এখন উভয় সংকটে পড়েছে ওই মুনির এবং তার পাকিস্তান। এই আবহে এবার আমেরিকা ছেড়ে চীনের দিকেই ঝুঁকছে ওই পাকিস্তান। আগের কয়েকটি এপিসোডে বলেছিলাম যে ভারত পাক সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করা শুরু করেছে এবার চীন। আর চীনের সেই দাবি ভারত সম্পূর্ণরূপে খারিজ করে দিলেও সমর্থন করছে পাকিস্তান। তাহলে কি ট্রাম্পের দাবি এবার খারিজ করছে পাকিস্তান? কিন্তু হঠাৎ ট্রাম্পকে ছেড়ে জিনপিংয়ের দিকেই বা কেন ঝুঁকছে ওই পাকিস্তান? কারণ দিন কয়েক আগেই ভারতকে সতর্ক করে বালোচ নেতা দাবি করেছিলেন যে বালোচিস্তানে সেনা পাঠাতে চলেছে চীন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে লেখা চিঠিতে বালোচ নেতা মীর ইয়ার বালোচ এই কথা জানিয়েছিলেন। গত বছর অপারেশন সিঁদুরের সময় বালুচিস্তান নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছিল। মীরও জয়শঙ্করকে লেখা চিঠিতে সেই সমর্থনের কথাই বলেছেন। আসলে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্প উদ্বেগ বাড়াচ্ছে। একদিকে আগ্রাসনের নেশায় চীন পাকিস্তানকে ব্যবহার করা শুরু করেছে। আচমকায় ভারত পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করছে চীন। অন্যদিকে সেই চীনের পাতা ফাঁদে আবার পা দিয়েছে বাংলাদেশও ক্রমশ পাকিস্তানের হাতের পুতুলে পরিণত হচ্ছে। অন্যদিকে আমেরিকা ভেনেজুয়েলা আক্রমণ করে নতুন করে তার আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ইরানকেও হুমকি দিচ্ছেন ট্রাম্প। আর এই আবহে ভারতকেও আগ্রাসনের শিকার বানানোর চেষ্টা চলছে না তো? এ বিষয়ে পরবর্তী এপিসোডে বিস্তারিত বলব। আজ এ পর্যন্তই। নমস্কার।